আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই মুহূর্তে যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন সাবিনা এবং মরিয়ম। সাবিনা ফেসবুকে পেজে লিখেছে যে আমার মেয়ে আমার মা হয়ে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, সাবিনা স্বীকার পেয়েছে তার মেয়ে বড় হয়ে গিয়েছে, তার মেয়ে এখন তার সমান লম্বা চওড়া হয়ে গিয়েছে। তো আমি বলবো যে মেয়ে যেহেতু বড় হয়েছে আর বড় মেয়ে থাকলে মাদের কীরকম সতর্ক থাকতে হয়, আশা করি মরিয়মের ক্ষেত্রেও সেরকম সতর্ক খেয়াল রাখবে সাবিনা। আর সাবিনা বলছিল তার সে খুব অসুস্থ, তাকে দেখতে কেউ আসেনি, সবার পাশে সে থাকে সুখে দুঃখে, বাট তার পাশে কেউ থাকে না। তার বড় ভাবি তাকে দেখতে এসছে। আমরা সবাই জানি বড় ভাবিটা কে, সে হলো শাহিনের বউ আকাইমা ভাদাইমা শাহিন, তাদের বড় ভাই, তার ওয়াইফ হলো শারমিন। তো শারমিনকে সে বলছিল যে আমার মান্নাত দেখো দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, এ বড় হলে তো আমার আরেকটা বাচ্চা নিতে ইচ্ছা করবে। যদিও কথাটা কেটে দিয়েছে, এই পর্যন্ত বলেছে যে মান্নাত দেখতে দেখতে বড় হচ্ছে, ও বড় হলে তো আমার তখন আরেকটা বাচ্চা। এরপরে কেটে দিল। আমি জানি না সাবিনার এত শখ আসে কোথা থেকে। ওই তো ঘরের অবস্থা, বাড়ি ওই চারিপাশে নোংরা নর্দমার স্তূপ হয়ে থাকে, হাঁস মুরগি পশু পাখি দিয়ে ভরা থাকে, কবুতর পোষে, বিড়াল পোষে। যার মেয়ে স্কুলে যায় না, ছোট মেয়েটা ধরার জন্য সে আবার শখ করছে যে মান্নাত বড় হচ্ছে আরেকটা বাচ্চা তার লাগবে, কারণ তার তো মরিয়ম আছে, মরিয়ম বড় হচ্ছে, মরিয়ম এখন বাচ্চা দেখে শুনে রাখতে পারবে। তো এই হলো সাবিনা। সাবিনা জানি না কি অসুস্থ, দেখতে তো পেলাম যে খাসির মতো সে হাঁটাচলা করছে, তার মধ্যে অসুস্থ, যেটা তাদের প্রত্যেকটা বোনের। ওই যে তিশা বলেন, মিম বলেন, সাবিনা বলেন, এরা শুধু অসুস্থই থাকবে না কেন, গলাপুঞ্জের তো গিলবে, মুটকু সুটকু হবে। আর অসুস্থ থাকাটাই স্বাভাবিক। হাই প্রেশার, ব্লাড প্রেশার, থাইরয়েড কি নেই ওদের? আমার তো মনে হয় সবই আছে। তো বন্ধুরা, দেখতে পেলাম শারমিন বলছে যে তার বড় ছেলেটার টিউমার হয়েছে, এরকম কিছু একটা কথা বলল। কিন্তু দেখে খারাপ লাগলো যে ও নিজেকে শিক্ষিত দাবি করে, যতটা জেনেছি অনার্স পড়ছে, একটা শিক্ষিত সচেতন মেয়ে কি করে ওই ফার্মেসিতে ডাক্তার দেখাতে নিয়ে যায় যারা কিনা চাইল্ড স্পেশালিস্ট নয়, তাদেরকে দেখিয়ে সে টিউমার নির্বাচন করে ওষুধ খাওয়াচ্ছে। এদের কাছে ছেলে মেয়ে মানে এতটা অবহেলিত ভাবা যায় না। সে মেয়েটাকে নিয়মিত ডাক্তার দেখাচ্ছে ঢাকাতে, অবশ্যই যে চিকিৎসাটা নিচ্ছে ভালো জায়গায় নিচ্ছে, কিংবা ভালো চিকিৎসা হচ্ছে বলে আমরা মনে করছি মেয়েটার দিক থেকে। তাহলে সেই সঙ্গে যদি ছেলেটাকেও নিয়ে যায় তাহলে অসুবিধা কোথায়? কিন্তু সে ছেলেকে কোথায় ডাক্তার দেখাচ্ছে? ফার্মেসিতে ডাক্তার দেখাচ্ছে। আবার কিন্তু ছেলেটার মুখের দিকে তাকালে কিন্তু মনে হয় ওর মধ্যে কিন্তু একটা অসুস্থতা ভাব আছে। ওই যে শারমিন যত যাই বলুক না কেন, ওর দুটো বাচ্চাই কিন্তু মানে সারাক্ষণই অসুস্থ থাকে। এদের দুজনেকেই উচিত ভালো ডাক্তার দেখানো। ঢাকাতে যেহেতু যাওয়া আসা শারমিন করে থাকে, আমি শারমিনকে বলবো যে কোনো চাইল্ড স্পেশালিস্ট দেখাতে, কারণ তাদের চাইতে বেটার ট্রিটমেন্ট অন্য কেউ দিতে পারবে না। তাই শারমিনের উচিত যে তার ছেলে মেয়ের জন্য হলেও এই যে লোকাল গ্রামে যে ফার্মেসি শুধু গ্রাম না, শহরেও ফার্মেসিতে কখনো কোনো স্পেশালিস্ট সাধারণত বসে না, কোনো ভালো ডাক্তার কোনো ফার্মেসিতে বসে না। তো শারমিনকে বলবো যে এ ব্যাপারে সজাগ থাকতে। তার বাচ্চাকে যেহেতু গোটা গোটা উঠেছে, সেহেতু বাচ্চাকে অবশ্যই কোনো চাইল্ড স্পেশালিস্ট দেখানো উচিত। অনেকদিন শারমিনের হাজবেন্ড শাহিনকে ভিডিওতে দেখা যায়নি, আমার একজন ভিউয়ার্স আমাকে বলেছেন, আমার প্রিয় ভিউয়ার্স। তো আসলেই আমি দেখলাম যে অনেক দিন শাহিনকে কোনো ভিডিওতে দেখা যায়নি, কিন্তু আজ দেখা গিয়েছে। তো শাহিন হঠাৎ কোথায় লুকিয়ে থাকে, কোথায় হঠাৎ হঠাৎ হারিয়ে যায়, কেন সে অন ক্যামেরার সামনে আসে না? বন্ধুরা, উপরে যে ছবিটা দেখছেন সেটাকে জানেন? মিমের মেয়ে, মুখে দাগ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই দাগকে কি করে ওরা সাজেস্ট করে, এটা মশার দাগ। সবচেয়ে যাই হোক, ওটা নিয়ে আমি কথা বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে মিমের মেয়ের যে ছবি তুললো, 2 মাস না 1 মাসের ফটোশ্যুট করলো, এবং মেয়েকে যখনই দেখায় অতটুকু মেয়ে সবসময় ফিল্টার ইউজ করে। আসলে এদের নিজের সন্তান নিজেদেরই পছন্দ হয় না, তাহলে ভিউয়ার্সদের সামনে এরা উপস্থাপন করে কি করে বলেন তো? ওই যে ফিল্টার দিয়ে। তো অতটুকু বাচ্চা তাকেও ফিল্টার মারে। নিজের মা নিজের বাবা তারাই সন্তুষ্ট না ছেলে মেয়ের পবিত্র ওই চেহারাটা নিয়ে। এই যে
তানজিলার ছেলেরও কিন্তু যতবার দেখবেন ফিল্টার মারা থাকে। তানজিলার ফিল্টার মারা, ফিল্টারবিহীন ছেলে দেখতে পাবেন তানজিলার শাশুড়ি মাঝে মাঝে দেখায় তখন। তো আসলে কি বলবো, এদের বাবা মা বড্ড হাস্যকর, জোকার। এরা জন্মগত থেকেই বাচ্চাকে ফিল্টার মেরে মেরে মানুষের সামনে উপস্থাপন করে। এরা এমনই বাবা মা যে নিজের সন্তানের ছেলে মেয়ে, নিজের ছেলে মেয়ে, নিজের জন্মগত ছেলে মেয়েকেই এরা ইনসাল্ট করছে, এদেরকে পছন্দ হয় না, এরা নিজেরাই মানে এতটাই ঘেন্না কিংবা অপছন্দ করে যে ফিল্টার দিয়ে এরা শো করে একেবারে নবজাতক শিশুদেরকে, যা হাস্যকর। আরেকটা হাস্যকর, এই যে জোকার বাবু, বাবু যে জোকার কেন বলি জানেন? এই যে বাবু খেতে বসছে কলমি শাক, কলমি শাক যে গ্রামে মানুষ মানে কিনে খায় না এটা নাকি সে জানেই না। কোন সে জমিদার ঘরে, তুমি তো পদ্মাপাড়েই তোমার জন্ম, পদ্মাপাড়েই তোমার বড় হওয়া, মাঝে কিছুদিন বড় হওয়ার পরে বোধহয় তুমি গ্রামে থেকে শহরে তোমার বাবা মা চলে গিয়েছিল জীবিকার তাগিদে, তো গ্রামেই তো তুমি বেশি থাকতে। এই যে তিশাদের টানে তুমি গ্রামে বেশি থাকতে, গ্রামে বসবাস করতে, বছরে 365 দিনের 65 দিন তোমার মার কাছে থাকতে কিনা সন্দেহ। যতটা আমরা ভিডিওতে দেখেছি তিশার পিস পিস ঘুরতা, আর তিশা তো অর্ধেক সময় বছরের মানে 3 ভাগের 2 ভাগ সময় পদ্মার পারে কাটাতো ঢাকা থাকতে। তো বলবো যে তুমি এটুকু জানো না যে কলমি শাক গ্রামের ওই এখানে সেখানে হয়ে থাকে। সে তাকে শেখাচ্ছে মেয়ে, এই বাবু তুমি জানোই না চাকে হয়ে থাকে, এই বাবু ওর মধ্যে কিন্তু কাটা দেওয়া আছে, বাবু কাটা বাঁচতে পারে না। মানে কি বলবো, এদের হাব ভাব, এদের ভিডিও দেখলে মনে হয় যে এরা বোধহয় জন্মগতভাবে সোনার চামচ নিয়ে মুখে দিয়েছে। আসলে মানে এদের মেজাজটা ঠিক থাকে না, অটোমেটিকভাবে এদের বাজে কমেন্ট করতে ইচ্ছা করে, সেগুলো শো না করার জন্য যখন বাজে কমেন্ট করি তখন তো এরা শো করে না, আর তখনই ইচ্ছা হয় এ ধরনের কন্ট্রোভার্সি চ্যানেল খুলে এদেরকে ইচ্ছা মতো বকা দিই। আর তার জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা। আমি আগেও বলেছি, আজও বললাম। বন্ধুরা চলে আসি এবার বাপ্পির ক্ষেত্রে। ওপরের ছবি দুটো বাপ্পির কিন্তু এক্সিলেন্ট হয়েছে, দুটো বোধহয় বাতামি লেবু যে ধরার স্টাইলটা এক্সিলেন্ট, মনে হচ্ছে যেন কি সেটা আপনারাই তো ভালো বুঝতে পাচ্ছেন। ওর উপর শুধু দরকার ছিল আরেকটা গেঞ্জি পরা, পারফেক্ট হতো ওর চরিত্রের সঙ্গে। এই দুটো বল যদি সেট করা যেত, জায়গা মতো ধরেছে, এখন উপরে একটা গেঞ্জি দিলে সেট হয়ে যেত। তো কি বলছি বুঝতেই পাচ্ছেন। চলুন যাওয়া যাক আজ তার খিচুড়ির আত্মকাহিনী। চাল আর ডালের খিচুড়ির ভাবটা সে এমনভাবে করছিল যে মানে কি একটা রান্না করে ফেলছে, একটা নর্মাল খাবার। সবচাইতে মানে অল্প সময়ে ঘরে কিছু না থাকলে, এই বর্ষার দিন অবশ্য অনেকে শখ করে খায়, কিন্তু তার সঙ্গে ইলিশ মাছ ভাজি, ডিম ভাজি, বেগুন ভাজি কিংবা মাংস, এগুলা হলে সেটা হলো শখের খিচুড়ি খাওয়া। কিন্তু এরা যে খিচুড়ি খায় সেটা কি শখের? কতগুলা ভর্তা তৈরি করে, ওই যে পদ্মা পাড়ে প্রতিদিন যে সকালবেলা কখনো মানে সাদা খিচুড়ি, ডাল ছাড়া খিচুড়ি, বোয়া ভাত ইত্যাদি রান্না করে, ওই যে মানে বাদাম ভর্তা, মরিচ ভর্তা, ওই গাছ থেকে ছিঁড়ে আনা মানে পাশের কি যেন বলে ধনিয়া পাতা ছিঁড়ে এনে প্রতিদিন সকালে যে ভর্তা বানায়, এসব দিয়ে তারা সহজে কি করে সকালবেলার ওই খানাটা খেয়ে ফেলে, সকালের ব্রেকফাস্টটা তারা সেরে ফেলে। তো সেটাই এই মানে তিশার অভ্যাস যে খিচুড়ি মানেই হলো কয়েক রকম ভর্তা। ওরা আবার এই যে ডিম ভাজি, বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি এগুলাকে বিলাসিতা মনে করে। আর এগুলাই কিন্তু খিচুড়ির মূল মানে খাওয়ার স্বাদ। মাংস, ডিম ভাজা, বেগুন ভাজার সাথে যদি ইলিশ মাছ ভাজা হয়, তবেই কিনা খিচুড়ির একটা উৎসব হয়, খিচুড়ি একটা আয়োজন হয়। আর কত রকম ভর্তা দিয়ে কি মানে কি আদিক্ষেতা করছে, কান ধরছে, তার বোর কষ্ট হয়ে গিয়েছে। এটা কোন বোর কষ্ট হয়েছে? সে বলছে সরি জান, তোমার কাছে আমি মাপ চাচ্ছি, কানে ধরছি, আর কখনো খিচুড়ি খেতে চাইবো না, এত আয়োজন তুমি করেছো। মানে মানে কি ঢং এটা? সে কি জানে না যে এই খিচুড়ির এত রকম ভর্তা জীবনে সে খায়নি? বুঝিয়ে দিচ্ছে বাপ্পি যে জীবনে তার বউ খিচুড়ির সঙ্গে এত আইটেম করেনি, আজ যেগুলা করেছে সে আইটেমগুলা কে করেছে? সে আইটেমগুলা করেছে ওই যে সাথী আছে না বর্তমানে, মানে বাপ্পির যে জান বললো, দেখবেন আপনারা ভিডিও যারা দেখেছেন ইতিমধ্যে তারা খেয়াল করবেন, সে কিন্তু যখন বলছিল সরি জান, তখন কিন্তু আরে সাথীর দিকে তাকাচ্ছিল। সাথী কিন্তু ওখানে উপস্থিত ছিল, সাথী ওখানে মানে আসা যাওয়া করছিল, প্লেট সাজাচ্ছিল, ডাইনিং টেবিলে এটা ওটা রাখছিল। তো
তো যাই হোক, তো সে আসলে কাকে জানটা বললো, কাকে বললো যে এত কষ্ট করে তুমি এগুলা বানিয়েছো, তার জন্য সরি জান। তুমি তো অবশ্যই এটা ভিডিওতে দেখবে, ভিডিওতে দেখে তুমি মানে তৃপ্তি পাবে, খুশি হবে। খুশিটা কাকে করছে দেখতেই পাচ্ছেন, উপরে সাথী আছে, সাথীকে করছে। সাথীর দিকে মানে একটু আরে তাকিয়েছিল, বেশিক্ষণ তো তাকাতে পারে না, সামনে বউ রয়েছে, ভিউয়ার্সরা তো আর ছাড়বে না, ভিউয়ার্সরাও যা তা বলবে। তাই সে কিন্তু তার বউকে ইনডাইরেক্টভাবে জানিয়ে দিয়েছে সাথীকে। মানে আমি কি বলতে চাচ্ছি, আমি কি বোঝাতে পারলাম? মানে ঝিকে মেরে বউকে শেখানোর মতো সে আসলে বলেছে তিশাকে নয়, সাথীকে। আর এই জন্যই সে বারবার বলছিল, সরি জান, তোমার খুব কষ্ট হয়েছে, আমি খিচুড়ি আর খেতে চাই না, তোমার কাছে আর খেতে চাইবো না, ইচ্ছা হলে এখন থেকে বাইরে থেকে খিচুড়ি দিয়ে আসবো, নিজে খেয়ে আসবো, তোমাদের জন্য 1 প্যাকেট নিয়ে আসবো। কথাগুলা কিন্তু একদম তিশাকে বলছে না, সে বলছে সাথীকে। কারণ সে তো জানে সব কিছু আয়োজন করেছে সাথী। তার বউ বলে দিয়েছে হয়তো বা যে কালো জিরা বাট, বাদাম বাট, ভর্তা, শুটকি কর, মানে মরিচ বাট, এগুলা যে সাথী করেছে এটা কিন্তু জানে। তার বউ যে ওই নিচু হয়ে এইসব ভর্তা বেটে খাওয়াতে পারবে না, চর্বিওয়ালা মাজা মোটা এই মহিলা, সে কিন্তু বাপ্পি জানে। বাপ্পি কিন্তু এখন তিশাকে ইনসাল্টও করেছে, গতকাল ভিডিওতে বলেছে যে তোমার গায়ে চর্বি আছে, সেই চর্বি খিদা লাগলে সেটা দিয়ে তুমি কাভারেজ দিতে পারো, কিন্তু আমার গায়ে চর্বি নাই। সে কিন্তু একটু একটু করে তিশাকে মানে পিন লাগিয়ে কথা বলছে, কারণ তার ডার্লিং আছে, কারণ তার এখন মানে সাথীর মনটাও জয় করতে হয়। এই যে সাথীকে, সে কিন্তু ইনডাইরেক্টভাবে সাথীর কষ্ট হয়েছে, সাথী তার খাবার দাবার জোগাড় করতে যেয়ে এতগুলা খাবার বেটে তাকে খাওয়াচ্ছে, সব কিছুর জন্য সে ক্যামেরার সামনে সাথীকে সে ধন্যবাদ জানিয়ে দিল, কিন্তু খুব কৌশলে, খুব বুদ্ধিমতায়। তো বন্ধুরা, আসলে হলো কি জানেন, বাপ্পির অবস্থা এখন 2 বধূ 1 স্বামী, শেষ পর্যন্ত 2 বধূ 1 স্বামী টানাটানি না হয়, এবং এদের যে ভিউয়ার্স কমে গিয়েছে, এমনও হতে পারে যে ওই যে 2 সতীনের যে গল্প, মানে যে চ্যানেলটা ছিল আখি আর তিশার, অর্থাৎ আহাদ পরিবারের, সেই অবস্থা না হয় এখন। আমি তো সেটাই ভাবছি যে এদের প্রত্যেকের মানে ভিউয়ার্সের সংখ্যা কমে একেবারে রিচ কমে তলানিতে, 10K 15K হতেই এদের কষ্ট হচ্ছে। আমাদের কথা এখন অনেকে বলবে যে আপনার কত হয়, আমার না হলেও কিছু এসে যায় না, আমার যতটুকু 2-1 জন যা হয় আলহামদুলিল্লাহ, তার জন্য আমি শুক্রিয়া। আমি মনে করি আমার যে সাবস্ক্রাইবার আছে তারা যে আমাকে ভালোবেসে প্রত্যেকে দেখছে, এবং যারা মানে এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা দেখছেন, তারা যে মানে আগ্রহ সহকারে আমার ভিডিওগুলো দেখছে, তার জন্যই আমি তাদের কাছে কৃতজ্ঞ। তো আমার কথা কেউ যদি তুলনা করেন, পুরোপুরি বোকামি করবেন। কারণ হলো তারা হলো এক একজন প্লে বাটন পাওয়ার লোক। আমরা প্লে বাটনের স্বপ্ন তো আমি দেখি না, আমি তো মনিটাইজেশনই ওপেন করব না আমার চ্যানেলটা, আমার সেই ইচ্ছা এখনও পর্যন্ত পোষণ করছি। প্লে বাটন তো দূরে থাক, তো সেই প্লে বাটন পাওয়া লোকজনের যদি 10K 15K হয়, একটা লজ্জা না বলেন? এটা কি কিসের সিগন্যাল দেয় জানেন? এটা সিগন্যাল দিচ্ছে ওরা এখন জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে, ওদেরকে মানুষ এখন দেখতে চায় না, ওদেরকে মানুষ এখন বুঝে গিয়েছে এসব চ্যানেল দেখে তারা জাস্ট সময় নষ্ট করছে। আর এখানেই আমার সাকসেস। হ্যাঁ, বিগত 5-6 মাস ধরে আমি আপনাদের মাঝে আসছি, আর আপনাদের মাঝে যখনই আমি আসছি ঠিক তার পরপরই ওদের ধরাশায়ী হয়েছে, ওদের ভিউয়ার্স সংখ্যা কমে গিয়েছে। মানুষকে একটু হলেও, 2-1 জন করে হলেও আমার ভিডিও যারা দেখেন, তারা আমি মনে করি তারা একটু হলেও সচেতনতার সাথে ওদেরকে লক্ষ্য করেছেন, কারণ ওদের প্রতিটা দুর্বলতা পয়েন্ট ধরানোর চেষ্টা আমি করি, ওদের নিয়ে কথা বলি, ওদের যে ভিডিওগুলো আমাদের সামনে শো করে আপনারা দেখেন, সেগুলো পর্যালোচনা করে ওদের যে দুর্বলতা, ওদের যে খারাপ দিকগুলো, সেটাই আমি তুলে ধরি। হ্যাঁ, তাদেরকে নিয়ে অযথা ইনসাল্ট করে কথা বলার কোনো যুক্তি আমার নেই, কিংবা তাদেরকে নিয়ে কমেডি কিংবা জোকারি করে মানে সমালোচনা করার ইচ্ছাও আমার নেই। যেটা পয়েন্ট সেটাই তুলে ধরি। তো